শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরে মনির ভাই, ভেতরে আসুন, ওখানে দাঁড়িয়ে কেন? আপা, আমাদের নতুন অফিসের অ্যাসিস্ট্যান্ট জয়েন করেছে, তার সাথে পরিচয় করিয়ে দেব আপনাকে, তাকে নিয়ে এসেছি। উর্বি উঠে দাঁড়ায়। হ্যাঁ নিশ্চয়ই, ওনাকে নিয়ে আসুন। মনিরের পিছু পিছু একজন 27-28 বছরের ছেলে উর্বির কেবিনে ঢোকে। ছেলেটি উর্বিকে বিনয়ের সাথে সালাম দেয়। উর্বি ছেলেটির দিকে তাকিয়ে ম্লান হাসি দিয়ে সালামের উত্তর দেয়। মনিরুল ইসলাম উর্বির সাথে ছেলেটির পরিচয় করিয়ে দিতে বলে ওঠে, আপা, ওর নাম হচ্ছে উচ্ছ্বাস, ও এখন থেকে আমাদের অফিসের অ্যাসিস্ট্যান্ট। উর্বি যেন কেঁপে উঠে উচ্ছ্বাস নামটি কানে যেতেই মুখভঙ্গি মুহূর্তেই বদলে যায় পুরোপুরি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, ঠোঁট কাঁপছে তার। উচ্ছ্বাস নামের ছেলেটি উর্বির দিকে বিনয়ী হাসি দিয়ে তাকিয়ে আছে। উর্বি তার দিকে তাকায়। সেই পরিচিত ব্যথাটা মাথা চাড়া দিয়ে উঠছে মস্তিষ্কে। মনিরুল ইসলাম বলতে থাকে, উচ্ছ্বাস, উনি হচ্ছেন তোমার সিনিয়র মৃদুলা উর্বি। শর্মির দিকে তাকিয়ে থেকে রাউনাফ গভীর নিঃশ্বাস ফেলে মেয়েকে কোলে তুলে নেয়। শর্মি পেটে হাত চেপে কাতরাচ্ছিল, নরম গলায় বলে ওঠে, ভীষণ পেটে ব্যথা করছে আমার বাবা। চলো বাড়িতে চলো, মেডিসিন দিয়ে দেবো, সেরে যাবে। মেয়েকে পাজাকুলে করে স্কুলের কমন রুম থেকে বের হয়ে গেটের কাছে যায়। গেটের বাইরে রাউনাফের গাড়িটা রাখা। আব্দুল দরজা খুলে দিতে শর্মিকে বসিয়ে নিজেও বসে। আব্দুলকে বলে, বাড়িতে চলো, ওকে বাড়িতে রেখে আমি হসপিটাল যাব। শর্মিকে বাড়িতে রেখে মেডিসিন খাইয়ে দিয়ে আমিরুনকে সব বুঝিয়ে দিয়ে রাউনাফ গাড়িতে এসে বসে। আব্দুল গাড়ি স্টার্ট দেওয়ার আগেই রাউনাফের ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে একটা নারী কণ্ঠ বলে ওঠে, আমি কি ডক্টর রাউনাফ করিম খানের সঙ্গে কথা বলছি? ইয়েস, হু ইজ দিস? স্যার, আমি দিগন্তের রিসেপশনিস্ট আখি বলছি। রাউনাফ বলে ওঠে, হ্যাঁ বলুন। স্যার, মৃদুলা ম্যাম হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছেন, আপনাকে আসতে হবে। রাউনাফ এক দৃষ্টি উর্বির মুখের দিকে তাকিয়েছিল। লামিয়া হালকা কেশে রাউনাফের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করে। রাউনাফ বিব্রত ভঙ্গিতে চোখ সরিয়ে লামিয়ার দিকে তাকায়। লামিয়া নিচু স্বরে বলে ওঠে, পুরুষ বিয়ে করে বউ আনে, আর তুমি পেশেন্ট এনেছো, তোমার পার্মানেন্ট পেশেন্ট। রাউনাফ ঘাড় ঘুরিয়ে আবারও উর্বিকে দেখে। লামিয়ার কথার জবাব না দিয়ে বলে, টেস্টগুলো করাতে হবে। মৃদু আওয়াজ করে লামিয়া উর্বিকে মিনিট দুয়েক পর্যবেক্ষণ করে রাউনাফকে বলে, তবে একটা কথা বলতেই হয় রানাফ, তোমার বউ ভাগ্য কিন্তু চমৎকার। শিমলাও সুন্দরী ছিল, আর উর্বিও। রাউনাফ কপাল কুঁচকে লামিয়ার দিকে তাকিয়ে বলে, এটা মজা করার সময়? লামিয়া হেসে ফেলে, মাথা জাকিয়ে বলে, অবশ্যই না, তবে এইভাবে তোমার বউয়ের মুখ দেখবো ভাবিনি। কলিকের বউয়ের মুখ অচেনা অবস্থায় দেখে কি উপহার দেব সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, এর স্টার্ট বয়স কত? বললে 30? আমার আরো কম মনে হচ্ছে, হয়তো রোগা বলে, নয়তো মেনটেন করে নিজেকে। রাউনাফ হাতের ফাইলগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। একটু পরে তার ওটি পেশেন্টের রিপোর্টগুলো চোখ বোলাতে বোলাতে আবার উর্বির দিকে তাকায়। কেন তাকালো তার রাউনাফ জানে না। লামিয়া বলতে থাকে, এত এত পাত্রী দেখলাম, আমরা ফ্রেন্ড সাইকেল সবাই তোমার জন্য, রাজি হলে না। শেষমেশ ছোট ভাইয়ের জন্য পছন্দ করা পাত্রীকে মায়ের কথায় বিয়ে করে নিলে। এর পেছনে সলিড একটা যুক্তি দেখাতে পারছো না। রাউনাফ লামিয়ার দিকে এক পলক তাকিয়ে হাতের ফাইলে দৃষ্টি নিবদ্ধ রেখে খুবই শান্তভাবে বলে, যুক্তি নেই, মায়ের খামখেয়ালিপনা ছিল। আর ক্লিন ইমেজের রান অফ করিম খানকে আজীবন সবাই পচাবে, তার জন্য একটা সলিড রিজনের প্রয়োজন ছিল। লামিয়া হেসে ফেলে, বলে, মোটেও পচাইনি তোমাকে, আমি খুশি। ইনফ্যাক্ট আমরা বন্ধুমহল সবাই খুশি হব। তুমি শুধু শুধু জাহাঙ্গীরদের জানাতে দিচ্ছ না। দেশে ফিরুক, এলেই দেখতে পারবে। লামিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, যে ফিলোসফিটা আমি সব সময় আওড়াই, সেটা আমি এখনো আওড়াবো। এভরিথিং দ্যাট হ্যাপেন্স ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ এ স্ট্রং রিজন। হাতের রিপোর্টটা হেড নার্সের হাতে ধরিয়ে দিয়ে রাউনাফ পেশেন্টকে ওটিতে ঢোকানোর নির্দেশ দেয়। তারপর রাউনাফ লামিয়াকে বলে, ওই যে বললাম আমাকে সবাই পচাবে, তার একটা রাস্তা তৈরি করে দিলাম, এই জন্যই সবকিছু ঘটেছে।
নার্স চলে গেলে রাউনাফ উর্বির দিকে তাকায়। জ্ঞান ফেরেনি এখনো, স্যালাইন চলছে। লামিয়া কফির কাপে চুমুক দিয়ে আর চোখে রাউনাফকে দেখে বলে, আমি আছি এখানে, কিছু হবে না তোমার বউয়ের। তুমি যাও, ওকে শেষ করে এসো, বরাবর বউ পাগলই রয়ে গেলে। রাউনাফ লামিয়ার দিকে তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে ওঠে, তোমার কি মনে হয় না বয়স বাড়ার সাথে সাথে তুমি একটু বেশি ফাজিল হচ্ছ? লামিয়া মাথা নেড়ে কাট কাট বলে ওঠে। না। রাউনাফ কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে যায়। লামিয়া মাথা ঘুরিয়ে উর্বিকে দেখে, তার পাশে দুজন অ্যাসিস্ট্যান্ট নার্স দাঁড়িয়ে। নিচু স্বরে লামিয়া তাদের বলে, তোমার স্যারের ওয়াইফকে কেমন লাগছে? মানিয়েছে না স্যারের পাশে? জি ম্যাম, খুব মানিয়েছে। প্রফুল্ল চিত্তে নার্স দুজন জবাব দেয় লামিয়ার প্রশ্নের। চেতনা ফিরে পেতেই নাকে কড়া মেডিসিনের গন্ধ এসে লাগে। চোখ খুলে তাকানোর আগে সে বুঝে যায় তার অবস্থান অস্বাভাবিক, নিস্তব্ধতা চারিদিকে। অলসতার কারণে চোখ মেলে তাকায় না, কিংবা তাকানোর প্রয়োজন বোধ করে না। মনে হচ্ছে তোমার এই চাকরিটাও বেশি দিন টিকবে না মৃদুলা উর্বি। রানফের গভীর কণ্ঠস্বর কানে যেতেই উর্বি চোখ মেলে তাকানোর চেষ্টা করে। প্রথমবার ব্যর্থ হলে দ্বিতীয়বার সফল হয়। ঘাড় ঘুরিয়ে দেখতে পায় রানফ কেবিনের জানালার কাছে দাঁড়িয়ে কফি খাচ্ছে। দৃষ্টি জানালার বাইরে নিবদ্ধ। উর্বি নড়ে চড়ে উঠে বসতে গিয়ে ডান হাতের পিঠে সূক্ষ্ম ব্যথা অনুভব করে। তার হাতে ক্যানুলা লাগানো ছিল। মুখে আহ উচ্চারিত হতেই রানফ ঘাড় ঘুরিয়ে তাকায় উর্বির দিকে। কফির মগ রেখে ধীর পায়ে এগিয়ে সে উর্বির হাত থেকে ক্যানুলা সরিয়ে দেয়। এক পলক উর্বির দিকে তাকিয়ে নরম গলায় বলে, আমরা খুব ভালো হাজব্যান্ড ওয়াইফ হতে পারবো কিনা জানি না মৃদুলা উর্বি, তবে আমরা কখনোই খুব ভালো ডক্টর অ্যান্ড পেশেন্ট হতে পারবো না যদি না তুমি কোঅপারেট করো। চলো ওঠো, তোমার কিছু টেস্ট করাতে হবে আমার। উর্বির সামনে বসে থাকা শান্ত স্বভাবের মানুষটাকে কিছু সময় দেখে, তারপর ধীরে ধীরে বেড থেকে নেমে পড়ে বাধ্য মেয়ের মতো। সে টের পেল তার শরীরে কোনো দুর্বলতা অনুভব করছে না সে। রাউনাফ উর্বির দিকে তাকিয়ে বলে ওঠে, নার্স ডাকবো? আমার তোমাকে দেখে মনে হচ্ছে একাই যেতে পারবে তুমি। জি পারবো, আই এম ফাইন। বেশ, চলো। ইমেজিং রুমে পুরোটা সময় রাউনাফ উর্বির পাশেই ছিল। উর্বি মাঝে মাঝে আর চোখে রাউনাফের দিকে তাকায়। রাউনাফ রেডিওলজি বিভাগের প্রধানের সাথে কথা বলছে। কি বলছে উর্বি তা শুনতে পাচ্ছে না। ভেতর থেকে একটা গভীর নিঃশ্বাস বেরিয়ে যায় উর্বির। তার ম্যারমেরে জীবনে রাউনাফ নামের মানুষটির ভূমিকা কি হতে চলেছে বুঝতে পারে না সে। উর্বি মাথা তুলে তাকায়। তার ঘরের সোজাসুজি কোনো ঘর থেকে গানটির আওয়াজ ভেসে আসছে। সম্ভবত সামিউল আর অন্তরা গান শুনছে। এ বাড়িতে তারা ব্যতীত এসব গান শোনার মতো কেউ নেই। উর্বি ম্লান হেসে হাতের বই রেখে উঠে দাঁড়ায়। তার ভালোই লাগে অন্তরা সামিউল জুটিটাকে। টোনাটুনি জুটি। উর্বির সিদ্ধান্ত নিয়েছে রাউসানারাকে আবারও সে অনুরোধ করবে যাতে সে অন্তরাকে মেনে নেয়। এভাবে একই বাড়িতে আলাদা সংসার পেতে খাচ্ছে, এটা মোটেও ভালো লাগছে না উর্বির। কোনো অপরাধ তো তাদের নেই। দোষ যা ছিল সব রাউসানারার। তিনি ছেলের মতিগতি না জেনেই বিয়ে ঠিক করেছিলেন অজ্ঞ মানুষের মতো। জোর জবরদস্তি করেছেন, যেটা সম্পূর্ণ অনুচিত। এটা ওই বৃদ্ধা মহিলাকে কে বোঝাবে? উর্বি উঠে দাঁড়ায়। শরীর যতটা খারাপ থাকার কথা ততটা খারাপ নেই, বরং বেশ ভালো ঠেকছে তার। আলগা হয়ে যাওয়া খোপা খুলে নতুন করে খোপা বেঁধে নিয়ে নিচতলায় যায়। খাবার টেবিলে রাউনাফ করিম খানের মাতা এবং 3 ছানা বসে রাতের খাবার খাচ্ছে। উর্বিকে দেখে রাউসানারা উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে, এ কি, তুমি নেমে এলে কেন? খাবার ঘরে পাঠিয়ে দিয়েছিলাম মা। উর্বি ম্লান হেসে বলে ওঠে, আমি পুরোপুরি সুস্থ মা, চিন্তা করবেন না। কথাটি বলে উর্বি সায়মি আর নাবিলের দিকে তাকায়। দুজনে কপাল কুঁচকে খাচ্ছে। শুধু শর্মি উর্বিকে দেখে মুখ হাসি হাসি করে রেখেছে। রাউসানারার খাওয়া প্রায় শেষ। উর্বি তার পাতের দিকে তাকিয়ে বলে, আমিরুন আপা, তুমি মাকে ধরে ধরে উপরে দিয়ে আসো তো, আমি মায়ের গরম পানিটা করছি। আমিরুন মাথা নেড়ে রাউসানারাকে ধরে। শর্মিও খাওয়া হয়ে গেলে চলে যায়। উর্বি রান্নাঘরে চলে যায় শাশুড়ির জন্য গরম পানি করে আনতে। নাবিল খুব দ্রুত খাবারটা খাওয়ার চেষ্টা করছে। এখান থেকে সে দ্রুত চলে যেতে চায়। হঠাৎ চাপা আর্তনাদের আওয়াজে সায়মি আর নাবিল মাথা তুলে তাকায়। রান্নাঘর থেকে উর্বি বাম হাত দিয়ে ডান হাত চেপে ধরে রেখে চোখ বন্ধ করে আর্তনাদ করে যাচ্ছে। হাতে টকবগে ফুটন্ত গরম পানি পড়েছে তার। সায়মি আর নাবিল উঠে দাঁড়িয়ে যায়, ছুটে যায় উর্বির কাছে। একটা বাটিতে আইস কিউব নিয়ে এসে উর্বির হাতে ডুবিয়ে দেয় তাতে সায়মি। নাবিল গিয়ে একটা মলম নিয়ে এসে সায়মির হাতে দেয়। ঘটনাগুলো এত দ্রুত ঘটছে যে ঘটনার আকস্মিকতায় উর্বি আর্তনাদ থামিয়ে সায়মি আর নাবিলের দিকেই তাকিয়ে আছে।
পূর্বে টের পেল সে এইমাত্র রানফ করিম খানের গোমরা মুখ বড় ছানা দুটোকে পছন্দ করে ফেলেছে। নিজের হাতে যন্ত্রণা ভুলে সে মুচকি মুচকি হাসছে। ভালো মানুষ রানফ করিম খানের গোমরা মুখ বড় ছানা দুটো নিজেদের ভালো মানুষই লুকিয়ে রাখতে পারল না শেষমেশ। উর্বির হাতে মলম লাগিয়ে দিয়ে নাবিল ব্যান্ডেজ করে দিচ্ছে। সায়মী তাকে হেল্প করছে। হঠাৎ উর্বির চোখে চোখ পড়তেই দুজনেই আবার কপাল কুঁচকে ফেলে। উর্বি চোখ সরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে ঠোঁট টিপে হেসে নিচু স্বরে বলে, থ্যাঙ্কস। নাবিল আর সায়মী কিছু না বলে মুখ গোমড়া করে সেখান থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে চলে যায়। উর্বি দাঁড়িয়ে তার হাতের দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টি। রাউনাফ ঘরে ঢুকেই থমকে দাঁড়িয়ে যায়। একবার উর্বির দিকে, একবার তার হাতের ব্যান্ডেজের দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বাভাবিক গলায় বলে ওঠে, না মানে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো সবসময় পেশেন্ট হয়ে ঘুরবে? উর্বি লজ্জিত ভঙ্গিতে হেসে বলে, গরম পানি পড়েছে, চামড়া উঠেছে কিছুটা। রাউনাফ উর্বির হাতের দিকে তাকিয়ে বলে, প্রপার ড্রেসিং হয়েছে? উর্বি সেই কথা জবাব না দিয়ে অন্য মনস্ক ভঙ্গিতে বলে, আপনার 3টা ছানাই চমৎকার। রাউনাফ উর্বির কথা শুনে অবাক হয়ে বলে, ছানা? উর্বি থতমত খায়। আমতা আমতা করে বলে, না মানে মানে আপনার বাচ্চাগুলো চমৎকার, ওরাই ড্রেসিং করে দিয়েছে। রাউনাফ উর্বির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হাতের ফাইলটা বিছানায় রেখে বলে, তোমার রিপোর্টগুলো দেখলাম, নো কমপ্লিকেসি। উর্বি নিশ্চুপ। রাউনাফ কিছুটা জড়তা নিয়ে বলে, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলতে চাই। বলুন। অস্ফুট স্বরে জবাব দেয় উর্বি। One of my colleagues recommended me a psychiatrist for you. I think you should go for. উর্বি রাউনাফের চোখের দিকে তাকায়। রাউনাফ আমতা আমতা করে বলে, Do you mind? উর্বি মাথা নাড়ায়। খুবই নিচু স্বরে বলে, আমাকে কার্ড দিয়ে আমি যেতে চাচ্ছি। রাউনাফ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তোমাদের বাড়ি থেকে আসার পরে যেও। ওই বাড়ি থেকে ফোন দিচ্ছ বারবার। উপমার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে বিয়ের কথা পাকা করে যেতে। সকালবেলা বাজার থেকে বেছে বেছে টাটকা দুটো বড় ইলিশ মাছ নিয়ে এসেছে রেজাউল কবির। তহুরা পিঠা বানাচ্ছে, 5 রকমের পিঠা। এই প্রথম উর্বি রাউনাফ এ বাড়িতে আসছে। এটুকু আয়োজন তো করতেই হবে। রেজাউল কবির রান্নাঘরে একটা মোড়া পেতে বসে বলে, মাংসটা সিদ্ধ হতে কতক্ষণ লাগবে? ওরা তো এসে পড়বে। এই তো হয়ে গিয়েছে। তুমি এখানে বসে আছো কেন? বাহিরে গিয়ে দাঁড়িয়ে থাকো, একটু এগিয়ে নিয়ে আসবে না? এই তো যাচ্ছি, তাছাড়া ওরা তো গাড়ি নিয়ে আসবে। তবুও রাস্তায় মাথায় গিয়ে দাঁড়াও, যা বলছি তাই করো। রেজাউল কবির মিনমিন করে বলে, আচ্ছা, আত্মীয় স্বজনদের একটু জানালে ভালো হতো না? জামাইকে দেখবে না তারা, উর্বির স্বামীকে। তহুরা স্বামীর দিকে তাকিয়ে বলে, বোনকে ভালো থাকতে দিতে চাচ্ছ না তাই না? এমনিতেও উপমা শ্বশুর বাড়ি থেকে এই অশিক্ষিত লোকগুলো এসে রওনাক ভাইয়ের সামনে উল্টো পাল্টা বেফাসকাতা বলে ফেললে কিভাবে সামাল দেবে সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, বলবো না। যাও গিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকো। অত্যন্ত কঠিন স্বরে বলে তহুরা। মাথাটা ছিঁড়ে যাচ্ছে তার সবটা সামাল দিতে গিয়ে। রেজাউল আর কোনো কথা বলে না। সে চলে যায় উর্বিদের এগিয়ে নিয়ে আসতে। কোথায় তুমি? ফিরবে কবে? লামিয়ার কণ্ঠস্বর। রাউনাফ নিচু স্বরে বলে, শ্বশুর বাড়ি। পুরনো নাকি নতুন? নতুন। লামিয়া হাসতে থাকে। রাউনাফ ধমকের মতো করে বলে, শাট আপ লামিয়া। আহসানকে বলবো তোমার জন্য একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে। লামিয়া হাসি থামিয়ে বলে, না শোনো রাউনাফ, তৌফিকের সাথে কিছুক্ষণ আগে কথা হলো। ও বলেছিল যে ও এখন একটা শ্বশুর বাড়ির মুখে দেখতে পারলো না, আর তুমি 2টা শ্বশুর বাড়ি গেলে। ওর কি অবস্থা? ডেট করছে একটা 33 বছরের ভার্সিটি পড়ুয়া মেয়েকে। হাউ ডিসকাস্টিং। শালার চরিত্র বরাবর একই রকম রয়ে গেল। উর্বি ঘরে ঢুকে থমকে দাঁড়িয়ে পড়ে রাউনাফের মুখে শালার শব্দটা শুনে। রাউনাফ থতমত খেয়ে ফোন রেখে উর্বিকে বলে, সরি, বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা একটু ইনফর্মাল ওয়েতে বলা হয়। উর্বির বেশ হাসি পাচ্ছে। সে স্বাভাবিক গলায় বলে, সমস্যা নেই, আমি এর থেকেও ভয়ানক গালি দিই। রাউনাফ উর্বির দিকে তাকিয়ে বলে, রিয়েলি? মনে মনে। রাউনাফ হেসে ফেলে। উর্বি রাউনাফের দিকে তাকিয়ে তার হাসি দেখে, তারপর বলে, আপনাকে ভাইয়া ডেকেছে, উপমার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, কথা বলবে। সজীব এসে উচ্ছ্বাসের পেছনে দাঁড়ায়। উচ্ছ্বাস চুপ করে বসে থাকে। সজীব আমতা আমতা করে বলে ওঠে, কাকা 25,000-এর বেশি 1 টাকাও দিতে পারবে না বলে দিয়েছে। প্রয়োজন নেই, খরচ হচ্ছে কোথায়? সজীব কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে,
কাকা 10-12 দিন আপনাকে এখান থেকে বের হতে নিষেধ করেছে। মামুনের সাথে থানায় নতুন ওসির খুব ভাব, ও আবার আপনাকে কিস খাওয়াবে। উচ্ছ্বাস নিশ্চুপ। সজীব জানে এসব কথায় উচ্ছ্বাসের কোনো আগ্রহ নেই, সে জানতে চায় শুধু উর্বির কথা। সজীব বলতে থাকে, উর্বি স্বামীকে নিয়ে ও বাড়িতে গিয়েছে। উচ্ছ্বাস নীরবতা ভাঙে, ঠান্ডা গলায় বলে, বেয়াদবটাকে সামনে পেলে আমি কি করব নিজেও জানি না। সজীব চুপ করে থাকে। উচ্ছ্বাস বলে, যা এখান থেকে, মাকে বলবি ভালো আছি। সজীব তবুও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর চলে যায়। উচ্ছ্বাস ফোনটা হাতে নিয়ে উর্বি নাম্বারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নাম্বারটা ডায়াল করে। উর্বি ঘুমিয়েছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে। আওয়াজে উর্বি ধরফড়িয়ে উঠে বসে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে কেউ কোনো আওয়াজ দিচ্ছে না। উর্বি ঘুম ঘুম গলায় বলে, হ্যালো, কে বলছেন? বিপরীত পাশের মানুষটা চুপ করে থাকে। উর্বি অদ্ভুত বলে ফোনটা কেটে দিতে যাবে অমনি একটা নিচু গলায় উচ্ছ্বাস বলে ওঠে, উর্বি। উর্বি দুনিয়া থেমে যায়। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। নিঃশ্বাসটা হঠাৎ করে আটকে গিয়েছে যেন। তার হাত থেকে ফোনটা পড়ে যায়। দুহাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে ওঠে সে। সমস্ত শরীর কাঁপছে তার। মাঝরাতে রাওনাফের ঘুম ভেঙে যায়। উঠে ওয়াশরুমে যাবে, তখন সে দেখতে পায় উর্বি তার জায়গায় নেই। ওয়াশরুমেও কেউ নেই। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। রাওনাফ কি মনে করে বারান্দার দিকে যায়। সে খুব সন্তর্পণে দরজা ঠেলে দেখে উর্বি বারান্দার মেঝেতে হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে আছে। তার শরীর একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। রাওনাফ দরজা টেনে ভেতরে আসে। সে বুঝতে পারছে না এই মেয়েটা এভাবে কাঁদছে কেন। উর্বির মুখের দিকে তাকিয়ে তহুরা ধাক্কার মতো খায়। চোখ ফুলে গিয়েছে। স্পষ্ট মনে হচ্ছে কেঁদেছে খুব। উর্বি দরজার কপাট ধরে দাঁড়িয়েছিল। তার দৃষ্টি তহুরার হাতের দিকে নিবদ্ধ। তহুরা হাতের কাঠটা উর্বির দিকে এগিয়ে দিয়ে বলে, রাওনাফ ভাই মসজিদ থেকে ফিরেছে, এক্ষুনি রুমে ঢুকবেন হয়তো। ভাবলাম শহরে মানুষ, ঘুম থেকে উঠেই চা কফি খাওয়ার অভ্যাস। নে ধর। উর্বি কফির কাপটা নেয় না। ধীরে ধীরে তহুরার দিকে তাকিয়ে নিস্তেজ গলায় বলে, ও জামিন পেয়েছে? কথাটা শুনেই তহুরার হাত থেকে কাপটা পড়ে যায়। উর্বি তহুরার দৃষ্টি উপেক্ষা করে ক্লান্ত ভঙ্গিতে ওয়াশরুমে ঢুকে। তহুরা পাথরের মতো দাঁড়িয়ে থাকে শক্ত হয়ে। দেয়ালে জয়নুল আবেদিনের একটা পেন্টিং। এছাড়া পুরো কামরায় তেমন কোনো সাজসজ্জা নেই চোখে পড়ার মতো। উর্বি হাত ঘড়িতে সময় দেখে নেয়। অফিসের সময় পেরিয়ে গিয়েছে আধা ঘন্টা আগেই। আজ আধাবেলা লিভ নিয়েছে উর্বি। ম্যানেজারকে অনেক কষ্টে মানিয়েছে সে। রাওনাফ সেদিন ঠিকই বলেছিল, উর্বির এই চাকরিটাও বেশি দিন টিকবে না। উর্বি রাওনাফ ও বাড়ি থেকে ফিরেছে 2 দিন আগে। উপমার রেজিস্ট্রি হয়েছে শুধু। ছেলের বাবা হজ করে ফিরলেই তাকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হবে। মৃদুলা উর্বি? রিসেপশনিস্টের ডাকে উর্বি মাথা তুলে তাকিয়ে বলে, জি। আপনাকে স্যার ভেতরে ডেকেছেন। উর্বি ভ্যানিটি ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। কেবিনের পর্দা সরিয়ে ভেতরে ঢুকতেই একজন 40 ঊর্ধ্ব ভদ্রলোক বলে ওঠে, বসুন। উর্বি চেয়ারে বসতে বসতে লোকটিকে দেখে। বয়স খুব একটা বেশি না হলেও মাথা পুরো ফাঁকা। লোকটাকে সাইকিয়াট্রিস্ট কম মিষ্টির দোকানের ময়রা বেশি লাগছে। কথাটা ভাবতে উর্বি নিজেই নিজেকে শাসায় মনে মনে। ছি উর্বি, অভদ্র মহিলা। পুরো নাম আক্তারুজ্জামান আবুল, নেম প্লেটে লেখা AJB। আক্তারুজ্জামান উর্বির দিকে তাকিয়ে বলে ওঠে, মধুলা উর্বি নামের অর্থ কি? জাহাঙ্গীর রাওনাফের সামনে বসে আছে। রাওনাফ কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে বলে, চোখ নামা, আর ভয় লাগছে আমার। জাহাঙ্গীর নিশ্চুপ। রাওনাফ নরম সুরে বলে, প্লিজ রাগ করিস না। আসলে সবকিছু একটা অ্যাক্সিডেন্টের মতো হয়ে গেল যে কাউকে জানাতে পারি নাই। আর পরে ভাবলাম দেশে ফিরে জানবি না হয়। প্লিজ রাগ করিস না। অ্যাক্সিডেন্ট? বিয়েটা না হয় হুট করে করেছিস। বিয়ের পরে 2 মাস চলে গেল, এখনো তোর সময় হয়নি জানানোর। নাবিলার থেকে জানতে হয় আমাদের। রাওনাফ খুবই লজ্জিত ভঙ্গিতে বসে থাকে। জাহাঙ্গীর বলে, যা করেছিস সেটা ক্ষমার যোগ্য না। সবাই ক্ষেপে আছে তোর উপরে, নাইম, আশিক, নমিতা, সবাই। রাওনাফ হেসে বলে, কি শাস্তি? বাবির হাতে রান্না খাওয়াতে হবে। আমি মেনু বলে দিব, আমাদের সব বন্ধুকে দাওয়াত করে খাওয়াবি। রাওনাফ হাসতে হাসতে বলে, জো হুকুম মেরে আকা। হঠাৎ ফোন বেজে ওঠে রাওনাফের। একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। রিসিভ করতেই ওপাশ থেকে একজন নারী কণ্ঠ বলে ওঠে, স্যার আমি দিগন্তর রিসেপশনিস্ট। রাওনাফ সাথে সাথে বলে ওঠে, আবার কি হয়েছে? অসুস্থ হয়ে পড়েছে মৃদুলা উর্বি? আরে না না স্যার, তেমন কিছু না। ম্যাম আপনার সাথে কথা বলতে চাচ্ছে।
উর্বি রিসেপশনিস্টের হাত থেকে ফোনটা নিয়ে নিচু স্বরে বলে, আসলে আমার ফোনটা ডেড হয়ে পড়ে আছে, আপনি একটু মাকে ফোন করে জানিয়ে দেবেন। আজ আমার ফিরতে দেরি হবে, উনি তো দুশ্চিন্তা করবে, সেই জন্যই ফোন দেয়া আপনাকে। রাউনাফ নিচু স্বরে বলে ওঠে, ঠিক আছে, বলে দিচ্ছি। উর্বি ফোন কেটে দেয়। জাহাঙ্গীর রাউনাফের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে? রাউনাফ বন্ধুর দিকে তাকিয়ে ম্লান হাসে, অস্ফুট স্বরে বলে, এই তো। স্যার, ডক্টর রওনাফ এসেছে। আখতারুজ্জামান মাথা তুলে তাকায়, অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, বসিয়ে রেখেছো, স্টপিট নিয়ে এসো। রাউনাফ নিজেই কেবিনে ঢুকে চেয়ার টেনে বসতে বসতে বলে, খুব অল্প সময় নিয়ে এসেছি হাতে, ঘন্টাখানেক বাদেই উঠি, বলুন কি কথা? আখতারুজ্জামান হাতের ফাইল উল্টে পাল্টে দেখতে দেখতে বলে, আপনার ওয়াইফ এসেছিলেন আজ, দেখলাম তাকে। রাউনাফ তাকিয়ে আছে। আখতারুজ্জামান বলতে থাকে, কথা হলো দীর্ঘ সময়, পেশেন্টের সাথে কনভারসেশন রিভিল করা নীতি বিরুদ্ধ কাজ। শুধু বলতে চাই, আপনার স্ত্রী কনভার্সন ডিসঅর্ডারে ভুগছেন ডক্টর খান। রাউনাফ এক দৃষ্টে আখতারুজ্জামানের দিকেই তাকিয়ে থাকে, তারপর বিড়বিড় করে বলে ওঠে, অ্যাজ আই গেসড। অন্তরা শুয়েছিল। ইদানিং তার শরীরটা ভালো নেই, অনেক দুর্বল লাগে এবং মাথা ঘুরতে থাকে। রওশনারা তার ঘরে ঢুকে সামিউলকে ডাকতে থাকে। অন্তরা উঠে বসে, শাশুড়ির দিকে তাকিয়ে বলে, শমিউল তো নেই মা, অফিসে গিয়েছে। ও। রওশনারা অন্তরার ঘর দেখতে থাকে। ঘরটা অন্তরা বেশ চমৎকার করেই সাজিয়েছে। অন্তরা তার শাশুড়ির দিকে তাকিয়ে আছে। রওশনারা অন্তরার মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, শুনলাম শরীর নাকি ভালো নেই তোমার। আমিরুন আছে, কোনো দরকার লাগলে ওকে ডেকে নিও, কিছু হলে তো আবার আমার দুর্নাম হবে। রওশনারা চলে যায়। অন্তরা সেদিকে তাকিয়ে থাকে। সামিউল বিকেলে বাড়ি এসে দেখে অন্তরা কাঁদছে। সামিউল অন্তরাকে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে, মা কিছু বলেছে? মা এসে আমার খোঁজ নিয়েছে, দেখতে এসেছিল আমি কেমন আছি। সামিউল হাসে। এতে কান্না করার কি হলো সে বুঝতে পারছে না। মেয়েদের এই একটা ব্যাপার তার মাথায় ঢোকে না, যেখানে খুশি হওয়ার কথা সেখানে কাঁদে। ভাবি, রাহামাপের একটা কাহিনী বলি আপনাকে। রাহানা বোধহয় আপনাকে বলেনি। আমরা সব বন্ধুরা নেপালে গিয়েছিলাম, কার্গো ফ্যামিলি সাথে নেয়নি, প্লেনে। কি হচ্ছে জাহাঙ্গীর, খেতে বসে এত কথা বলছিস কেন? জাহাঙ্গীরকে থামিয়ে দেয় রাউনাফ। পাশ থেকে আশিক বলে, এই তো ডাক্তার না হয়ে প্রফেসর হওয়া উচিত ছিল। সব ব্যাপারে সবাইকে কথা শোনাতে থাকিস। ভাবি, পুরো গল্প আমি বলছি। প্লেনে সবাই এক মন্ত্রীর আশেপাশেই বসেছিলাম, মন্ত্রীর নাম বলবো না। সে রাওনাফকে দেখে ওর সাথে কথা বলে এতটাই মুগ্ধ হয়ে যায় যে সে সরাসরি প্লেনেই রাওনাফকে তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। রাওনাফ তখন তাকে বলল সে বিবাহিত। সে মানলই না। দেশে ফিরে সে রাওনাফের বাড়িতে আসে দেখার জন্য রাওনাফ সত্যিই বিবাহিত কিনা। এসে দেখে রাওনাফ শুধু বিবাহিতই না, তার 2 যমজ ছেলে মেয়েও আছে। স্বামী নাবিলের তখন 3 বছর বয়স। খাবার টেবিলে বসা অন্যরা হো হো করে হাসতে থাকে। রাওনাফ মাথা নিচু করে খাচ্ছে। উর্বি রাওনাফের আরেক বন্ধু জুনাইদের পাতে মাংস তুলে দিতে যাবে, তখন জুনাইদ উর্বিকে বলে, আপনারা কোথাও ঘুরতে যাননি ভাবি? এই শীতে তো সবাই ইচ্ছে মতো ট্যুর দিচ্ছে। জুনাইদের স্ত্রী রাবিয়া বলে, তোমার মনে হয় তোমার বন্ধু কোথাও নিয়ে যাবে ঘুরতে? সে তো তোমাদেরই বন্ধু। কেন ভাবি এরকম বলছেন কেন? আমরা কি করলাম? আমরা আমাদের স্ত্রীকে নিয়ে ঘুরি না। জাহাঙ্গীর উত্তর দেয়। জাহাঙ্গীরের স্ত্রী মিতা ব্যঙ্গ করে বলে, তুমি শেষ কবে আমাদের নিয়ে ঘুরতে গেছো সেটা আমার মনেই নেই। কখনো নিয়ে গিয়েছিলে কোথাও? ও তাহলে এই কথা। তাহলে আমরা সবাই মিলে এটা ট্যুর দিই, চলো। স্বামী স্ত্রী যাব, কোনো বাচ্চা টাচ্চা নিব না। আশিক সম্মতি দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তোনার মাও কয়েকদিন ধরে খুব বলছিল, চল তাহলে এবার একটা ট্যুর দেওয়া যাক। সবাই তার কথায় সম্মতি জানায়। রাওনাফ ঠান্ডা গলায় বলে, আমি ব্যস্ত, এমনিতেই বেশ কয়েকবার ছুটি নিয়েছি। একজন ডাক্তার হয়ে এরকম আমি করতে পারি না। আমি একজন ডাক্তার হয়ে এরকম করতে পারি না। কোনখানে কোন মহাপুরুষ এসেছে? ব্যঙ্গ কেটে জবাব দেয় জাহাঙ্গীর। রাওনাফ রেগে বলে, তোদের দেখে মনে হয় না তোদের বয়স হচ্ছে। ছেলেমেয়েরা সব স্কুলে পড়ছে, খুবই হাস্যকর। এই বয়সে তুই বিয়ে করতে পারলে আমরা একটু ঘুরতে পারবো না? মৌমিতা রাওনাফের দিকে তাকিয়ে থাকে, কথাটি বলে। রাওনাফ চুপ করে যায়। সবাই উচ্চ শব্দে হাসতে থাকে। উর্বির ইচ্ছে করছে সেখান থেকে চলে যেতে। আমারও তো কথা শুনতে চাই না রাওনাফ ভাই, আমরা যাচ্ছি। আর আপনিও যাচ্ছেন নতুন ভাবিকে নিয়ে আমাদের সাথে।
সেটা যদি না হয় এটাই আমাদের শেষ আশা আপনার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। লামিয়া বলে ওঠে। জাহাঙ্গীর রাওনাফের দিকে তাকিয়ে বলে ওঠে, শোন আহানাপ, এখন নয়, শামিল রামিনের এক্সাম শেষে, তা এখন তোর কোনো কথা আমরা শুনছি না। তার সাথে তাল মিলিয়ে বলে অন্যরাও। বাড়ির ল্যান্ডলাইনে কেউ বারবার ফোন দিচ্ছে। উর্বি নিচে যায়, গিয়ে কলটা রিসিভ করে। ওপাশ থেকে একজন ভদ্রমহিলা সালাম দেয়। উর্বি সালামের উত্তর দেয়। ভদ্রমহিলা বলে, আমি শাইমির স্কুল থেকে বাংলার শিক্ষিকা বলছি। আমি কি শাইমির বাড়ির কারোর সাথে কথা বলছি? জি বলছেন, বলুন কি দরকার? আপনি শাইমির কি হন? উর্বি ইতস্তত করে বলে, আপনি বলুন না কি দরকার। আপনাদের বাড়ি থেকে এক্ষুনি কাউকে স্কুলে এসে আমার সাথে দেখা করতে হবে। কেন, কি হয়েছে জানতে পারি? সেটা আসলেই বুঝতে পারবেন। ভদ্রমহিলা ফোন রেখে দেয়। উর্বি তার ফোন দিয়ে রাওনাফের নাম্বারে বারবার ফোন দিচ্ছে। ফোনটা বন্ধ। উর্বি চিন্তায় পড়ে যায়। এখন কি করবে সে? উর্বির আজ অফ ডে ছিল। উর্বিকে তৈরি হতে দেখে রওশনারা জিজ্ঞেস করে, কোথাও যাচ্ছ মা? হ্যাঁ মা, একটু বের হচ্ছি, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আপনি মনে করে দুপুরে ওষুধটা খেয়ে নেবেন। শারমিদের স্কুলের বাংলা শিক্ষিকা আদুরি ইয়াসমিনকে টিচার্স রুমে পাওয়া গেল। শারমি একটা চেয়ারে বসে আছে, সে কাঁদছে। উর্বি কক্ষে ঢুকে দেখে শারমি কাঁদছে। আদুরি ইয়াসমিন উর্বিকে জিজ্ঞেস করে, আপনি কে? আমি শারমির বাড়ি থেকে এসেছি। ও, আপনার সাথেই কথা হয়েছিল আমার। আপনি শাইমির কি হন? এটা জানাটা কি খুব জরুরি? অবশ্যই। আমি সম্পর্কে ওর মা হই। শব্দগুলো খুবই স্পষ্টভাবে উচ্চারণ করে উর্বি। আদুরি ইয়াসমিন অবাক হয়ে তাকায়। আপনি শাইমির মা? জি। বয়স কত আপনার? 30 বছর। একজন 30 বছর মায়ের 16 বছরের মেয়ে, এর ব্যাখ্যা কি? ওয়েট, রাউনাপ করিম খানের ব্যাপারে যা শুনেছিলাম তা সত্যি তাহলে? আপনি দয়া করে বলবেন কি হয়েছে? আমার মেয়ে কাঁদছে কেন? উর্বি কাট কাট বলে ওঠে। শাইমি স্কুল টাইমে তার ছেলে বন্ধুর সাথে এদিকে সেদিকে ঘুরে বেড়ায়, আপনারা জানেন সেটা? উর্বি হতভম্ব হয়ে যায়। সে শারমির মুখের দিকে তাকায়। শারমি কাছে। সে উর্বিকে বলে, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। উর্বি শারমিকে বলে, তুমি শান্ত হও, আমি দেখছি। আদুরি ইয়াসমিনের দিকে তাকিয়ে উর্বি বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, শারমি এমনটা করবেই না। দেখেন, আমাদের কোথাও ভুল হয়নি। আমাদের জীবনবিজ্ঞান শিক্ষক হাসান সাহেব নিজে তাদের একটি রেস্তোরাঁয় হাতে নাতে ধরেছে। ছেলেটি ঢাকা সিটি কলেজের ছাত্র, সামনে ওর এক্সাম। কত ব্রাইট স্টুডেন্ট ও, ডক্টর রাওনাফের মেয়েও। ব্যাপারটা আমি এবং হাসান সাহেবের মধ্যেই আছে। শাইমি খুবই ভালো ছাত্রী, আমরা ওর ভালো চাই, তাই বিষয়টা আপনাদের জানানো হয়েছে। ওকে নিয়ে বাড়ি যান, ওকে বোঝাবেন। উর্বি শারমির সামনে গিয়ে দাঁড়ায়। শারমি কাঁদতে কাঁদতে বলে, আপনি প্লিজ পাপাকে কিছু বলবেন না। আমি আর এইরকম কিচ্ছু করব না কখনো। আপনি প্লিজ পাপাকে বলবেন না, পাপা আমাকে মেরে ফেলবে। উর্বি শারমির গালে হাত রেখে বলে, আমি কাউকেই কিছু বলছি না, তুমি চোখ মোছো, বাড়ি যেতে হবে আমাদের। রাওনাফ শুকনো মুখ নিয়ে ঘরে ঢোকে। উর্বি বইয়ে মুখ গুজেছিল। রাওনাফের আওয়াজ পেয়ে সে সেদিকে তাকায়। তাকিয়ে বলে, আপনি অসুস্থ? কই না তো। সেরকমই দেখাচ্ছে। ও তেমন কিছু না, আই অল রাইট। তারপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢোকে। উর্বি বই রেখে উঠে পড়ে। রাওনাফ ওয়াশরুম থেকে বের হয়ে তাকে বলে, আপনার খাবার টেবিলে দিয়ে দিব? না, পরে খাবো। আজ শামির স্কুলে গিয়েছিল, মা বলল। উর্বি থতমত খেয়ে বলে, হ্যাঁ, ওর বাংলা টিচার ফোন করে বলল ওর শরীরটা নাকি ভালো লাগছে না, তাই গিয়ে নিয়ে এসেছি। আপনি অপারেশন থিয়েটারে ছিলেন তখন, আপনার নাম্বারটা বন্ধ ছিল, জানাতে পারিনি আমি আপনাকে। সে কি, তারপরে তো কেউ জানাতে পারতে। আশ্চর্য। শাইমি এখন ঠিক আছে, মনে হচ্ছে লো ব্লাড প্রেশার ওর। তা তো হবেই, কিচ্ছু মুখে দেয়নি সারাদিন। রাওনাফ একটু থেমে বলে, তুমি না চাইতেও আমার পরিবারের সমস্যাগুলি সামলাতে হচ্ছে তোমাকে। উর্বি কিছু একটা বলতে যাবে, তখনই দরজার ওপাশে দাঁড়িয়ে আমিরুন ডাকে, ভাবি খাইতে আসেন, খাবার দিয়া দিছি। রাওনাফ উর্বির দিকে তাকায়। তুমি এখনো খাওনি? মা বললেন আপনি একা একা খান, তাই আমি যেন আপনার সাথে খাই। মা বললেই সেটা করতে হবে? আশ্চর্য। কণ্ঠে বিরক্তি ভাব রাওনাফের। উর্বি অবাক হয়ে তাকিয়ে দেখে দাগে। এত রেগে যাওয়ার কি হলো? তার তো কোনো অসুবিধে হচ্ছিল না। বিয়েটা মায়ের কথাই করতে পেরেছে, এখন নাটক করছে। ভারী অদ্ভুত লোক। শারমি ঘর অন্ধকার করে শুয়ে আছে। রাওনাফ বাইরে থেকে ডাক দেয়, মামুনি। শারমি উঠে বসে। তার ভীষণ ভয় করছে।
এই মেয়েটা পাপাকে সব বলে দিয়েছে কি? রাওনাও ঘরে ঢুকে বাতি জ্বালিয়ে দিয়ে বলে, এই সময় ঘর অন্ধকার করে বসে আছো কেন? না মানে এমনি পাপা। শর্মি কোথায়? দাদির ঘরে গিয়েছে। তোমার কি অবস্থা? এরকম হলে চলবে কি করে? সামনে পরীক্ষা। শায়মি কিছুই বুঝতে পারছে না, তার বুক ধুকপুক করছে। তার পাপা যদি সব জেনে যায় তাহলে কি পাপা তাকে চড় মারবে, যেমন মাহজাবিনের পাপা মাহজাবিনকে মেরেছিল? আমার না মাঝে মাঝে ইচ্ছা করে ডাক্তারি ছেড়ে দিয়ে তোমাদের 3 ভাই বোনকে সময় দিই। তোমরা তো যে যার মতো করে থাকো, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ। শায়মি শীতেও ঘামতে থাকে। রাওনাফ বলে, আজ শরীর বেশি খারাপ করেছিল মামনি। শায়মি এবার বুঝতে পারে তার পাপার কাছে ওই মেয়েটা তার অসুস্থতার অজুহাত দেখিয়েছে। সে কিছুটা স্বস্তি পায়, মাথা নাড়িয়ে নিচু স্বরে জবাব দেয়, একটু খারাপ করেছিল পাপ্পা।